দলিল করতেছেন সব জায়গায়, ঘটনাটা কি? দলিল তো চাই নাই ভাই, দলিল যারা কাম করে হয়েছেন। আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয়। Am the dream. I will definitely fulfill the wish of the dreamer, the great leader, the torch bearer, Bangabandhu Sheikh Mujibur Rahman. I'm Jarin Rafa. I have been given the privilege to introduce myself in front of you as I secured the first position in the English extempore speech of National Education Week 2024. The journey which I have gone through has become a powerful imagination which I recollect in tranquility. Though it was not easy, I have gone through many difficulties and challenges in the time being. My mother often says, if we want to achieve something that we really desire for, we have to overcome the hindrances. She inspires me to stay focused on my determination. When I am determined, all the driving forces deep down my heart accumulates all of a sudden. I am really thankful to the Almighty, my parents, and my teachers. It was a wonderful journey indeed. Today, I would like to express my heartfelt gratitude to our Honorable Education Minister for giving us an opportunity to prove our potential, to become confident, and to lead our country towards a glorious future. We hope that through National Education Week, the education, culture, will fulfill the vision of Smart Bangladesh. Education is the most powerful weapon which you can use to change the world, quoted by Nelson Mandela. If we cherish the dream of our father of the nation and devote ourselves to build Smart Bangladesh, our country is going to be a developed country. Thank you for giving me the opportunity to represent myself in front of so many great personalities. I would like to conclude my speech with a Bangla poem dedicated to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. ধ্রুব তারা তুমি জল জলে উজ্জ্বল, স্বপ্ন তোমার হয়নি তো নিষ্ফল। ওহে দিক দিশারি স্বপ্নচারী, তোমার স্বপ্নে আলোকিত আজ বাংলার বিভাবরী। থ্যাংক ইউ। কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথের মতো অবশ্য আমার প্রাণ জেগে ওঠার কারণ অজানা নয়। আজ এই ক্ষুদ্র জীবনে লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধী ও বিজয়ী শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। আজকের এই মাহেন্দ্রক্ষণে স্মরণ করছি সেই মহামানবকে যিনি আমাদের উপহার দিয়েছিলেন একটি স্বাধীন রাষ্ট্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতা ছিনিয়ে আনা ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের, শহীদ জাতীয় ৪ নেতা এবং ১৫ই আগস্টে নিহত জাতির পিতার পরিবারের সকল শহীদকে। আমি রাশিদুল ইসলাম ইয়ং, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমার পথ চলা শুরু হয় ২০১৫ সালে, যখন বাবা হঠাৎ ঢাকায় ভর্তি করিয়ে দিলেন। তখন থেকেই কলেজ হোস্টেলে আমার অবস্থান। স্কুল কলেজের ক্লাস শেষে অধ্যয়ন, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও রাতে শিক্ষকদের সান্নিধ্যে নৈশপাঠের মধ্য দিয়েই আমার বেড়ে ওঠা। সময় পেলেই ছবি আঁকা, বিতর্ক কিংবা লেখালেখি করতাম। সুবিধা বঞ্চিতদের কথা ভেবে সমাজ কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত হলাম। বিতর্ক শেখানো শুরু করলাম। প্রথমে নিজ কলেজ, পরবর্তীতে কলেজের গণ্ডি পেরিয়ে দেশ এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে।
কখনো আশা করিনি এর কোনো প্রতিদান পাব। তাই যখন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হই, তখন সে অনুভূতি যেন কবি নির্মলেন্দু গুণের ভাষায় বলতে হয়, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। আলো ছাড়া যেমন পৃথিবী জাগ্রত হয় না, স্রোত ছাড়া যেমন নদী তার অর্থ হারায়, ঠিক তেমনি পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া কোনো মানুষের জীবন পরিপূর্ণতা পায় না। আর এই শিক্ষা অর্থ কেবল বছরান্তে ভালো ফলাফল করা নয়, বরং একই সাথে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে আদর্শ নীতিবান মানুষ তৈরি হওয়াও বটে। মধুমতি তনয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে আমরা শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও উদ্দীপনার প্রয়াসস্বরূপ গৃহীত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ সহ নানা কার্যক্রম, যা আমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীর মাঝে নিয়মিতভাবে কর্ম উদ্দীপনার সঞ্চার করছে। এমন যুগোপযোগী উদ্যোগের জন্য মাননীয় মন্ত্রী, আপনার প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পরিশেষে আমার পথ চলার প্রদীপ আমার শ্রদ্ধেয় বাবা মা, পরিবার ও শিক্ষক মণ্ডলীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের এই সম্মানের মান অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাব। সবশেষে দেশমাতৃকার উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথের দুটো চরণ দিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। ধন্যবাদ। পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ৭১-এর মার্চে শেখ মুজিবের একটি অঙ্গুলি হেলনে রচিত হয়েছিল মুক্তির প্রথম পংক্তি। সৃষ্টি হয়েছিল শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি। নতুনভাবে তিনি সৃষ্টি করেছিলেন বাঙালি জাতিকে। মৃত্যু ত্রাসকে উপেক্ষা করে শেখ মুজিব একটি ভূখণ্ডকে বাঙালির চিন্তা চেতনায় সত্য করে তুলেছিলেন, পত্তন করেছিলেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের। ২৮টি বুলেটের ক্ষত নিয়ে দৈহিক সমাপ্তি ঘটলেও উড়নাজাল আর ধোঁয়াশায় তিনি সহজে লুপ্ত হবেন না। বিস্মৃতির জন্মান্ধ পাতালে চাপা না পড়ে তিনি বারবার ফিরে আসবেন দেশপ্রেমিকের দৃপ্ত উচ্চারণে, সাধারণ মানুষের প্রখর চৈতন্যে, শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির ছন্দের আন্দোলনে। হে জাতির পিতা, হে বঙ্গের বন্ধু, এ মাটি তোমায় কখনো ভুলতে দেবে না। জাতীয় শিক্ষা সপ্তাহ আমাদেরকে শিক্ষার মাধ্যমে দেশকে অগ্রগতির পথে সুচারু করেছে। এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি হৃদয়পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি গ্রামে বড় হয়েছি। সেখানে ভাইয়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ নির্ধারিত বক্তৃতায় খ গ্রুপ থেকে আমি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। সেদিনও আজকের মতোই ঝলমলে ছিল এই অডিটোরিয়াম। সেদিনও আমি আমার বাবার সাথে এসেছিলাম। একই জায়গা, একই মঞ্চ, একই উচ্ছ্বাস। তবে সেদিন আমি শুনেছিলাম অন্যের কথা, আর আজ আমি এখানে আপনাদের সামনে নিজের কথা বলার সুযোগ পেয়েছি। এই অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। প্রতিযোগিতার এই মাধ্যমে আমি মিষ্টি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতিযোগিতার প্রতিটি ধাপে আমি অর্জন করেছি নানা অভিজ্ঞতা এবং আমার কর্মপ্রেরণা। আমি আবিষ্কার করতে পেরেছি আমার অন্তর্নিহিত প্রাণশক্তি। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে আমি অর্জন করেছি নতুন নতুন অভিজ্ঞতা। আমার মা বাবা, আমার শিক্ষকেরা আমাকে সর্বদা নিজেকে ছাপিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে আমার মানসিক শক্তি হওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্মার্ট বাংলাদেশের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হয়ে উঠতে পারি।
দেশ ও জাতির উন্নতির জন্য আমি যেন সারা বিশ্বকে জয় করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। শহীদ হয়েছেন এবং পাশাপাশি শ্রদ্ধা জানাই 1975 পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনে সামরিক শাসনের জাতাকলে আমাদের দেশ যখন নিষ্পেষিত হচ্ছিল, তখন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে। বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশে আমাদের এই আজকের প্রজন্ম ভবিষ্যতের বাংলাদেশ গড়বে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের কথা। 2041 আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে আজকের এই প্রজন্ম। এই প্রজন্মকে গড়ে তোলার জন্য আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ আমি সবসময় বলি স্মার্ট বাংলাদেশ আর কিছুই না, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা। সেই স্বপ্নের সোনার বাংলা করার জন্য আমাদের অসাম্প্রদায়িক মানুষ দরকার, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ মানুষ দরকার, আমাদের সংস্কৃতিকে জানা মানুষ দরকার। সেই জন্যই আমাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা সারা দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এখানে সংস্কৃতির সাথে সংশ্লিষ্টতা আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদের শেকড় সম্পর্কে জানার অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে। এবং আমি বিশ্বাস করি আমাদের অনেক কথার চেয়ে সংস্কৃতি কর্মকাণ্ড অনেক বেশি তাদেরকে জানা এবং বোঝার সুযোগ করে দেয়। আমাদের চারপাশে মৌলবাদীর যে আস্ফালন দেখি, সেই আস্ফালনকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সংস্কৃতির সাথে যদি আমরা যোগসূত্র রক্ষা করতে পারি, সেটার যদি চর্চা করতে পারি, আমি বিশ্বাস করি সংস্কৃতি দিয়ে সেই মৌলবাদী আস্ফালনকে আমরা অনেকাংশেই নিবৃত করতে পারবো। সেইখানে আমার বিশ্বাস আমাদের এই আয়োজন সারা দেশব্যাপী, যেখানে লক্ষাধিক প্রতিযোগী অংশ নিয়েছে, হয়তোবা যারা পুরস্কার পেয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি একদম রুট লেভেল থেকে শুরু করে সারা দেশব্যাপী চর্চাটা হয়েছে। তার মধ্যে দিয়ে যারা এখানে এসেছে নিঃসন্দেহে তারা ভাগ্যবান, কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য আমাদের শুভকামনা। তারা চর্চাটা চালিয়ে যাবে, আমাদের দেশের সংস্কৃতি চর্চাকে বেগবান করবে। আমি আর বক্তব্য রাখছি না। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়রা আছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, তাদের কথা শুনবো এবং সংশ্লিষ্ট যারা এই আয়োজনের সাথে জড়িত তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি সবার জন্য শুভকামনা। আমরা নিশ্চয়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কৃতি চর্চাকে আমাদের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সম্মানিত সভাপতি, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব সুলেমান খান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় জনাব মহিবুল হাসান চৌধুরী, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং জনাব খালেদ রহিম, অতিরিক্ত সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অসাধারণ নেতৃত্বে আমরা আমাদের এই মহান স্বাধীনতা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই মহান স্বাধীনতা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে আমাদেরকে মহান স্বাধীনতা এনে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধা ভরে আরও স্মরণ করছি 1975 সালের ইতিহাসের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার শহীদ মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদেরকে এবং ওই রাতে শহীদ অন্যান্য ব্যক্তিবর্গকে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর জেলখানায় ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতাকে, যাদের প্রত্যক্ষ নেতৃত্বে আমরা আমাদের এই মহান স্বাধীনতা পেয়েছি। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করতে যাচ্ছি। ইতিমধ্যে 3 জন শিক্ষার্থীর অনুভূতি আমরা জানতে পেরেছি। আমি মনে করি এই 3 জনের অনুভূতি হচ্ছে সকল শিক্ষার্থীদেরই অনুভূতি, এবং তাদের অনুভূতি থেকে যেটুকু বোঝা গেল যে আমরা আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবেই প্রস্তুত করতে পারছি। তারা একসময় আমাদেরকে আমাদের স্বপ্নের লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাবে। আমরা জানি আমাদের স্বপ্ন কী। আমাদের স্বপ্ন হচ্ছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন 2041 সালের মধ্যে আমাদেরকে উন্নত বিশ্বে পরিণত হতে হবে, উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত হতে হবে। এই উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হতে হলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব ফরিদউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করছেন প্রাথমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব সুলাইমান খান। আরও একজন বিশেষ অতিথি হিসেবে আছেন এই মাওসির মহাপরিচালক জনাব নেহাল আহমেদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, সেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা সকলেই আমার সালাম এবং অভিবাদন গ্রহণ করুন। অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট নির্মমভাবে নিহত বেগম বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে। সেই দিন সকল শহীদদেরকেও স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে আমরা একটি স্বাধীন পতাকা এবং সার্বভৌমত্ব পেয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2004 সালে 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী প্রাণ ত্যাগ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, যারা এই দেশের জন্য ন্যায্য দাবি আদায় করতে গিয়ে প্রাণ ত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই যথার্থ উপলব্ধি করেছিলেন যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন সুশিক্ষিত জনগোষ্ঠী। জ্ঞানভিত্তিক আদর্শ সমাজ গড়ে তোলার জন্য তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল শিক্ষা। তিনি বিশ্বাস করতেন, মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে সমাজে দরিদ্র এবং বৈষম্য দূর করা যাবে না। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থার জন্য আদর্শ মানব সম্পদ গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের মূল বিষয়। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যার মাধ্যমে মানুষকে সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন, ডক্টর কুদরতি কোনা কমিশন। এদেশের বৃহৎ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তরিত করতেই তিনি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল। আমাদের সচিব মহোদয়গণ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, গণমাধ্যমের আমাদের প্রিয় ভাইরা এবং এখানে উপস্থিত আমাদের অভিভাবকগণ, যারা পুরস্কার আজকে প্রাপ্ত হবেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের আদাব নমস্কার জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মুক্তির মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধা স্মরণ করছি বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যবৃন্দদের এবং আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধুর 4 সহকর্মী, জাতীয় 4 নেতাকে। আজকের আমাদের এই শিক্ষা সপ্তাহের এই অনুষ্ঠান, শিক্ষা যেই দৃষ্টিকোণ থেকে সরকার রাষ্ট্র দীর্ঘদিন ধরে দেখে এসেছে, সেই দৃষ্টিকোণে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটানো হয়েছে, যিনি করেছেন সেটি আমাদের বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই বৈপ্লবিক পরিবর্তনের নানান প্রতিফলন এবং যেটাকে আমরা বলছি ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে আজকে এই অনুষ্ঠানে যারা পুরস্কার প্রাপ্ত হবে, পুরস্কার যারা অ্যাওয়ার্ড পাচ্ছে এবং যারা চমৎকারভাবে তাদের যে অভিব্যক্তি মনের সেটা প্রকাশ করেছেন, এটাই কিন্তু প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু কন্যার যেই বিনিয়োগ আমাদের এই প্রজন্মের উপরে, এবং সেই বিনিয়োগের আজকে এখন আমরা একটা চমৎকার ফল পাচ্ছি, চমৎকার লভ্যাংশ পাচ্ছি। তো উপস্থিত সবাই আমরা চমৎকৃত হই, আমরা অত্যন্ত মানে তাদের যে মেধার বহিঃপ্রকাশ ঘটায় আমাদের প্রিয় শিক্ষার্থীরা যখন তারা বক্তব্য দেন নানান বিষয়ে চমৎকারভাবে কাব্যিক ভঙ্গিমায় এবং তাদের যে লব্ধ জ্ঞান সেটাকে চমৎকারভাবে যে প্রকাশ করছে, এই যে আত্মবিশ্বাস তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এই সব কিছুই কিন্তু শিক্ষার উপরে যে দীর্ঘদিনের আমাদের 9 সাল থেকে চলমান বিনিয়োগ, সেগুলোই কিন্তু দেখা যায় প্রতিফলন হয়েছে। আর আমরা তার নির্দেশনায় শিক্ষা প্রক্রিয়াকে শিক্ষার্থীদের জন্য আরও বেশি আনন্দময় করার জন্য এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা যে জ্ঞান অর্জন করবে সেটা যাতে করে প্রয়োগ করতে পারে, সেটা যাতে করে তাদের জীবনের নানান বিষয়ের সাথে সম্পর্কিত করে চিন্তা করতে পারে এবং উদ্ভাবক হতে পারে, এবং যেই কাজেই তারা যাক না কেন তারা যাতে করে ন্যূনতম দক্ষতাগুলো তাদের থাকে, সেই লক্ষ্যে কিন্তু এই রূপান্তরের যে কাজ সেটা কিন্তু তার নির্দেশনাই আমরা করছি। আমরা তত্ত্বীয় জ্ঞান, পুঁথিগত শিক্ষা, সেটা জ্ঞান তথ্য হিসেবে, তত্ত্ব হিসেবে, জ্ঞান হিসেবে সেটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার যে প্রায়োগিক দিকটি আছে, যে আমি একটা ভৌতবিজ্ঞানের একটা কনসেপ্ট শিখলাম, সেটা আসলে যদি দেখে শিখতে পারতাম, সেটা যদি আমি রিলেট করতে পারতাম আমার বাস্তব জীবনের নানান বিষয়ের সাথে, তখন সেই শিক্ষাটা আমার জন্য অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। সহজ বা কঠিন নয়, একটা কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, সেটা যখন আমি কোনো অভিজ্ঞতার মাধ্যমে দেখে যখন সেটা আমি শিখি, আমার সন্তান যখন সেটা শেখে, তখন তার কাছে সেটা অন্য মাত্রা পায়। আমরা যে পদার্থবিজ্ঞানের সূত্র হিসেবে, জ্ঞান হিসেবে আমরা শিখলাম ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখন এই যে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, খুব অঙ্ক করতে জানলাম, ইনভার্সলি প্রপোর্শনাল করলে মাস যদি এদিকে নেওয়া হয় কীভাবে ফোর্স বের করা যায়, অ্যাক্সিলারেশন কীভাবে বের করা যায়, কিন্তু এটা যখন আমি অভিজ্ঞতা হিসেবে যদি একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি দেখি, এবং এই যে মোমেন্টাম যে আমরা বলি যে ভেলোসিটি এবং মাস দুটো যে বিষয়টি, এই বিষয়গুলো যখন আমরা নিজের অভিজ্ঞতার মধ্যে দেখি নিজেদের, এবং বাস্তবতার অনেক বিষয়ের সাথে যখন আমরা সেটা রিলেট করি, তখন কিন্তু এই শিক্ষাটা আমাদের জন্য অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। হয়তোবা সবসময় সূত্রের সমাধানের বিষয়ে আমি হয়তোবা যথাযথ ফলাফল পাইনি, কিন্তু জীবনের নানান বিষয়ে যখন আমি দেখি বিজ্ঞানকে,
তখন সেই বিজ্ঞানের প্রতি আমার ভীতি আর থাকে না। আমি যখন গণিতের কথা বলি, আমরা যখন ক্ষেত্রফল যখন হিসাব করছি এবং সেই ক্ষেত্রফল হিসাব করাটা খুব কতটা যে গুরুত্বপূর্ণ সেটা যখন আমরা আমাদের যে কোনো একজন পাঠ্যপুস্তকের মধ্যে কাগজে কলমে সেটা আমরা হিসাব করে বের করার যে দক্ষতাটা এবং জ্ঞানটি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বটা আমার কাছে আনন্দময় হয় যখন আমি দেখি জীবনের নানান কাজে এই হিসাবটা করছে অনেকেই। তারা হয়তো আমার মতন বিদ্যালয়ে যায়নি, শিক্ষিত হয়নি, কিন্তু তাদের জীবনে এটা গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যখন দেখবে ক্ষেত্রফলের হিসাবটা সে যেইভাবে করে দ্রুততার সাথে করতে পারছে বা করছে বা করার মানসিকতাটা, সে যখন একজন যারা আমাদের টাইলসের কাজ করেন, যারা আমাদের সিভিল কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের কাছে যখন জিজ্ঞেস করবে তখন দেখবে তারা চোখের দৃষ্টিতেই বলে দিচ্ছে কত স্কোয়ার ফিট এখানে টাইলস প্রয়োজন হবে। তখন আমার শিক্ষার্থী তার যে শুধুমাত্র অঙ্ক কষে ক্ষেত্রফল বের করবে, কতটুকু কত ফ্লোর এরিয়া মেজার করবে, সেটার চাইতে একজন কর্মজীবী, একজন পেশাজীবী, একজন নিজেকে দক্ষ করে যিনি কাজ করছেন, তার জীবনে যে স্কোয়ার ফিট হিসাবটা যে তার আয় উপার্জনের সাথে সরাসরি সম্পৃক্ত, তাকে মানে প্রকৌশলী হতে হচ্ছে না, তার বেসিক। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আমরা বিভিন্ন মানে প্রতিযোগিতাটা শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের মধ্যে ছিল না, আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে বেছে নিয়েছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বেছে নিয়েছি। অর্থাৎ প্রতিযোগিতা ছিল প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে প্রধানের, শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ প্রতিযোগিতা ছিল ব্যাপক ভিত্তিক এবং বিভিন্ন ক্যাটাগরিতে আমরা শ্রেষ্ঠদেরকে বেছে নিয়েছি। একটা বিষয় স্যার যেটা বলছেন, স্যার এতক্ষণ দক্ষতা এবং মেধার বিষয় নিয়ে এগুলো কথা বলছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীভাবে মানে কী বলতে এটাকে মেধা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে মানে জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কীভাবে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আসলে একটা কাম্য পরিস্থিতি এরকমই হতে পারে, সর্বোচ্চ মেধা সর্বোচ্চ দক্ষতার সমন্বয় কারো যদি মধ্যে ঘটে থাকে তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে কাম্য পরিস্থিতি, কিন্তু সেরকম পরিস্থিতিতে সকল সময় ঘটে না। কিন্তু প্রশ্নটা হলো যে এখন মেধাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় নাকি দক্ষতাটা, কিন্তু সময়টা এসেছে এরকম দুটো সমন্বয় ঘটা অবশ্যই খুব জরুরি, কিন্তু দক্ষতাবিহীন মেধা আসলে এখন আর কোনো কাজে লাগে না। কাজেই মানে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, ট্রান্সফরমেশন যেটা আমরা করছি সেটা অত্যন্ত যুগোপযোগী। আমার চাই আমাদের বাচ্চারা যে তার যতটুকু মেধা রয়েছে সেটাকে তার সর্বোত্তম বিকাশ ঘটিয়ে প্রয়োজনীয় দক্ষতাটা সেটা অর্জন করেও, যাতে করে আমরা আমাদের জাতি গঠনে সে ভূমিকা পালন করতে পারি। যে নীতিমালার অধীনে আমরা এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করে থাকি, আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, এই নীতিমালায় যে আমাদের শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষার্থী বা মানে বেছে নেওয়ার যে প্রক্রিয়াটা, তার মূল্যায়নের বিষয় রয়েছে কমপক্ষে 12টা এবং সেখানে একাডেমিক অ্যাটেনমেন্টের উপর মাত্র নম্বর রয়েছে 20, বাকিগুলো রয়েছে তার বিভিন্ন দক্ষতা ভিত্তিক। ক্রীড়াক্ষেত্রে তার দক্ষতা কেমন, সঙ্গীত, অভিনয়, উপস্থিত বক্তৃতা, সামাজিক কর্মকাণ্ড, নৈতিকতা ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ আমরা একটা কী বলবো এটাকে, আমরা যেটা চাই সেটা হলো জ্ঞান, মানবিকতা, দক্ষতা, তারপরে তার সৃজনশীলতা, নৈতিকতার সমন্বয়ে একটা পরিপূর্ণ মানুষ করার যে একটা প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে চাই আমরা। আর সেই জন্য এই প্রতিযোগিতার মধ্যে দেখেন সমস্ত কিছুই শুধুমাত্র একাডেমিক অ্যাটেনমেন্টের উপর মানে তার ওই বিষয়টার উপর জোর দেওয়া হয়নি। এটা মোট নম্বরের মাত্র 20%। তো সুতরাং আমরা সেভাবে আমাদের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের বেছে নিয়েছি। আমি সকল শিক্ষার্থী যারা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এবং যারা শ্রেষ্ঠ শিক্ষক বা প্রধান শিক্ষক প্রতিষ্ঠান যারা নির্বাচিত হয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।